আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দেখব মাধ্যমিক গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক অজাইব অঙ্কন, যেটি তোমাদের গণিত বইয়ের কোষে দেখি 26.3 অর্থাৎ 358 পাতায় আছে। তো চলো বন্ধু, দেখে নেওয়া যাক কীভাবে অজাইব অঙ্কন করতে হয়। বন্ধু, কোষে দেখি 26.3-এর একের অঙ্কটি বলছে আমাদের গ্রামের 100টি দোকানের দৈনিক লাভের পরিমাণের ছক হলো। এরকমভাবে দেওয়া আছে। লাভের পরিমাণটা কিসে দেওয়া আছে? টাকায়। কি দেওয়া আছে? প্রতি দোকানের লাভ 0 থেকে 50 টাকা লাভ হয় এমন দোকানের সংখ্যা হচ্ছে 10, 50 থেকে 100 টাকা লাভ হয় এমন দোকানের সংখ্যা 16। এইভাবে আমাকে একটি ছক দেওয়া আছে। দিয়ে বলছে প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করে ছক কাগজের সাহায্যে অজাইব অঙ্কন করি। অজাইব আমাদের দু ধরনের অঙ্কন করা হয়, একটি হচ্ছে ক্ষুদ্রতর সূচক এবং 3-এর দাগে আছে এই যে বৃহত্তর সূচক। তাহলে ক্ষুদ্রতর সূচকের সাহায্যে আমরা অজাইব অঙ্কন করব আর বৃহত্তর সূচকের সাহায্যে আমরা অজাইব অঙ্কন করব। এবং এখানে বলে রাখি, এই অজাইব থেকেই কিন্তু আমরা মধ্যমা নির্ণয় করতে পারি, সেগুলিও আমরা দেখব একে একে। বেশ, তো বন্ধু, এখন একের অঙ্কটিতে ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচকের তালিকা তৈরি করে আমরা অজাইব অঙ্কন করব। বন্ধু, এক্ষেত্রে একের দাগের অঙ্কটির ক্ষেত্রে অজাইব অঙ্কন করার আগে এই ধরনের একটি ছক আমাকে টেনে নিতে হবে, যেখানে লিখতে হবে প্রতি দোকানের লাভ টাকায়, এই যে প্রতি দোকানের লাভ টাকায়, আর তার পাশে লিখতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক। কারণ এই যে এখানে দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচকের ওপর নির্ভর করে আমাকে অজাইবটা অঙ্কন করতে হবে। বেশ, তাহলে এখানে কটা ছক টানবো বন্ধু? 1 2 3 4 5 6 7। সেই জন্য 1 2 3 4 5 6 7, 7টা নিচে নিচে টেনে নিয়েছি। এখন এখানে এই যে দোকানের সংখ্যা দেওয়া আছে, এটা হচ্ছে পরিসংখ্যা। সেখান থেকে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে বার করব সেটা দেখব। তার আগে বন্ধু, আমাকে যদি ক্ষুদ্রতর সূচক বার করতে দেয়, তাহলে আমাকে এই যে 0 থেকে 50 এটাকে লিখতে হবে 50-এর কম, 50 থেকে 100 এটাকে লিখতে হবে 100-এর কম। এভাবে আমরা লিখব। বৃহত্তর সূচকের ক্ষেত্রে বেশি দিয়ে লিখব, আর ক্ষুদ্রতর সূচক যখনই বার করতে দেবে তখন কম দিয়ে লিখতে হবে। তাহলে প্রথম ঘরটাকে আমরা লিখে নিচ্ছি যে 50-এর কম। তাহলে এখান থেকে লিখলাম আমি 50-এর কম। বেশ বন্ধু, তাহলে পরের ঘরটাকে আমরা কি লিখব? পরের ঘরটাকে লিখব 100-এর কম। বেশ, এটাকে লিখলাম 100-এর কম। তারপরেরটাকে লিখব 150-এর কম, 150-এর কম। তারপরেরটা কত লিখব বন্ধু? এই যে 150, 100 থেকে 150 এটাকে লিখলাম 150-এর কম। এই যে 150 থেকে 200 এটাকে লিখব 200-এর কম, 200-এর কম। তারপরেরটাকে কি লিখব বন্ধু? 250-এর কম, 250-এর কম। তারপরটাকে কত লিখব বন্ধু? 300-এর কম। শেষটাকে লিখব 300-এর কম। বেশ, এরপর আমরা দেখব এই যে দোকানের সংখ্যা, এটা দেওয়া আছে পরিসংখ্যা। দোকানের সংখ্যাটা হচ্ছে পরিসংখ্যা, এখান থেকে আমাকে ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে হবে। তাহলে প্রথমেই আমরা এই 10টাকে প্রথম ঘরে তুলে ধরবো। তাহলে 10টাকে প্রথমে আমরা লিখে নেব। বেশ, তারপরেতে পরের ঘরের ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে গেলে এই দুটোকে যোগ করতে হবে, মানে আগেরটার সঙ্গে সেই ঘরের পরিসংখ্যা যোগ করতে হবে। সেই ঘরের পরিসংখ্যা বলতে এখানে দেখো বন্ধু 16, দ্বিতীয় ঘরে আছে 16, তাহলে এখানে হবে আগেরটা অর্থাৎ 10 যোগ 16 মানে হচ্ছে 26। বেশ, তারপরে তৃতীয় ঘরে যেতে গেলে তৃতীয় ঘরে আসছে 28, তাহলে আমাকে কি করতে হবে বন্ধু? না 26 মানে আগের ঘরের যেটা পরিসংখ্যা আছে 26, ক্রমযৌগিক পরিসংখ্যা 26 ছিল, এখন এই ঘরে আছে 28। তাহলে 28 আর 26 আমরা যোগ করে নেব, তাহলে সেটা পাবো আমরা 54। ঠিক আগেরটার মতনই, তাহলে 54টাকে প্রথমে আমরা লিখে নেব। আর সেই ঘরের পরিসংখ্যা কত আছে বন্ধু? 22। তাহলে 54-র সঙ্গে 22 যদি আমরা যোগ করি তাহলে পাবো 76। বেশ, 76টাকে আগে লিখে নেব। আর সেই ঘরের মানে এই ঘরের পরিসংখ্যা কত আছে? 18। তাহলে আবার 18টাকে লিখে নিলাম। তাহলে 18 আর 76 মানে হলো 94। বেশ, 94টাকে লিখে নিলাম। 94টাকে লিখে নেওয়ার পর এই ঘরের পরিসংখ্যা কত আছে বন্ধু? 6। তাহলে 94 আর 6 100। তাহলে এভাবে আমাদেরকে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বার করে নিতে হবে। কোথা থেকে? পরিসংখ্যা, অর্থাৎ দোকানের সংখ্যাটা হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যা থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে গেলে প্রথম যেটা আছে সেটা বসিয়ে নেব। তারপরে পরের ঘরটা যেটা আছে 16, অর্থাৎ আগের ঘরের সঙ্গে সেই ঘরটা যোগ করতে হবে। তাহলে আগের ঘরটা ছিল 10, সেটাকে আগে লিখে নিলাম, যোগ এই ঘরে আছে 16। তাহলে 16 আর 10 26। ঠিক একই রকমভাবে 26টাকে প্রথমে আমরা লিখে নিলাম। আর তৃতীয় ঘরের পরিসংখ্যাটা কত? 28। তাহলে এই দুটোকে আবার যোগ করে 54। এইভাবে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা পেয়ে যাব। বেশ,
তাহলে প্রথমত আমাদেরকে এই ছকটা করতে হবে এবং ছকেতে যেহেতু ক্ষুদ্রতর সূচক বার করছি 50-এর কম 100-র কম এভাবে লিখে নিতে হবে। ঠিক আছে, বেশ। এরপর আমরা যাব গ্রাফ পেপারের দিকে, অর্থাৎ আমরা দেখে নেব এখান থেকে গ্রাফটা কিভাবে অঙ্কন করতে হবে। বন্ধু, এই যে গ্রাফ পেপারের একদম ধার বরাবর এই মোটা লাইনগুলো ধরে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নেব। বন্ধু, এখানে এই ওপরের দিকের লম্বা লাইনটি ধরে আমরা ওয়াই অক্ষ টেনে নিলাম এবং নিচের দিকে যে লাইনটি আছে একটি ডিপ লাইন ধরে আমরা এক্স অক্ষ টেনে নিচ্ছি। তাহলে এই লাইনটি হলো এক্স অক্ষ। একটু মোটা করে টেনে নিলাম যাতে বোঝা যায়। বন্ধু, এখানে আমি পেন ব্যবহার করছি, কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই করে পেন্সিল ব্যবহার করবে। ঠিক আছে, যাতে তোমাদের এক্ষেত্রে বোঝা যায় সেই জন্য আমরা এখানে পেন ব্যবহার করছি। তোমরা কিন্তু পরীক্ষায় কী ব্যবহার করবে? পেন্সিল ব্যবহার করবে। তাহলে এই কোণে একদম আমরা দিয়ে দিলাম ও, এই দিকটা হলো এক্স আর ওপরের দিকটা হলো ওয়াই। বেশ, তাহলে এইভাবে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নেব গ্রাফ পেপারের একটু ধার বরাবর। ঠিক আছে, তো বন্ধু এরপর আমরা ছকটা আমরা সামনে নিয়ে আসবো। দেখছি এখানে লেখা আছে প্রতি দোকানের লাভ, তাহলে সেটা এক্স অক্ষ বরাবর লিখবো, আর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক এটাকে ওয়াই অক্ষ বরাবর লিখবো। বেশ, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর লিখে নিচ্ছি যে প্রতি দোকানের লাভ, এটা কিসে আছে বন্ধু? টাকায়। ঠিক আছে, আর এই দিক বরাবর আমাকে লিখতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এই দিকে বরাবর লিখে নেব ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, বেশ। তাহলে এই দিক বরাবর হলো ক্রমযৌগিক পরিসংখ্যা আর এই দিক বরাবর হলো প্রতি দোকানের লাভ। এখন বন্ধু আমাকে দেখতে হবে যে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত আছে? হায়েস্ট হচ্ছে 100। তাহলে 100 যাতে ধরে সেরকমভাবে আমাকে খাতায় নিতে হবে, আর এই দিক বরাবর আছে 300। বেশ, তাহলে এক্ষেত্রে আমি প্রথমে প্রত্যেক 5 ঘরকে আমি 10 করে যদি এখানে প্রত্যেক 5 ঘরকে, তাহলে বন্ধু এখানে প্রতি 5 ঘরকে এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে আমি 50 করে ধরে নিচ্ছি। প্রত্যেক 5 ঘর বরাবর আমি 50 করে ধরে নেব। ঠিক আছে, তাহলে প্রত্যেক 5 ঘর বরাবর আমরা যদি 50 করে ধরি, তাহলে দেখতে পাচ্ছি এই যে এখান থেকে এটা 5 ঘর, তাহলে এখানে লিখলাম আমি 50। আবার এখান থেকে 6, 7, 8, 9, 10, তাহলে এটা হলো 100। ঠিক আছে, তারপরেরটা তাহলে হবে 150, তারপরেরটা হবে 200, তারপরেরটা হবে 250, তারপরে এটা নয় বন্ধু, এইটা, তাহলে এটা হবে 250-এর পর এটা হবে 300। বেশ, তাহলে এইদিকে হলো 300। আর এই ওয়াই অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে 1, 2, 3, 4, 5 প্রতি 5 ঘরকে আমি ধরে নিচ্ছি 10 করে। তাহলে এটা হলো 10, তাহলে এটা হবে 20, এটা হবে 10 করে ধরেছি, তাহলে এটা হবে 30, এখানে হবে 40, এখানটায় হবে 50, এখানটায় হবে 60, এখানটায় হবে 70, এখানটায় হবে 80, এখানটায় হবে 90, আর এখানটায় হবে বন্ধু 100। তাহলে প্রত্যেক 5 ঘরকে আমি কত করে করে ধরেছি বন্ধু? ওয়াই অক্ষ বরাবর 10 করে করে আর এক্স অক্ষ বরাবর 50 করে করে। বন্ধু এক্ষেত্রে আমাদেরকে খাতায় লিখে নিতে হবে যে এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর বর্গক্ষেত্রে এগুলো একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 10 একক। 5টি বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা 10 করে নিয়েছি, তার মানে 5 10 50, তাহলে এখানে লিখে দেবো 50 একক। তার মানে 5টা ঘর সমান হচ্ছে 50 একক। এই যে 5টি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 50 একক। ঠিক একই রকমভাবে ওয়াই অক্ষ বরাবর বর্গক্ষেত্রের এদিকে এক একটাকে 2 করে নিয়েছি, কারণ 5টা ঘর সমান 10, তাহলে 5টি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 10 একক। তাহলে বন্ধু এই দিকে 5টি বাহুর দৈর্ঘ্যকে নিয়েছি 50 একক, আর ওয়াই অক্ষ বরাবর 5টি বাহুর দৈর্ঘ্য সমান নিয়েছি 10 একক। এটা আমাদেরকে খাতায় কিন্তু অবশ্যই করে লিখতে হবে। বেশ,
বন্ধু এক্ষেত্রে একটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, এটা 50-এর কম কিন্তু শুরু হয়েছিল কোত্থেকে, 0 থেকে 50, মানে 0 থেকে শুরু হয়েছিল। যদি না 0 থেকে শুরু হতো, ঠিক মানে পরের অঙ্কটিতে আমরা দেখব, যদি না 0 থেকে শুরু হয় তাহলে কি করতে হয়, এখানে একটা ব্রেকিং লাইন দিতে হয়, মানে ভগ্ন রেখা, যেটা পুরো ইসিজির মতো দেখতে। ঠিক এর পরের অঙ্কটিতেই দেখবো ওটা আমরা। তো এই ক্ষেত্রে বলে রাখি, এরকম কোনো রেখা হবে না, কারণ এই 50-এর কমটা কোথা থেকে ছিল, 0 থেকে 50। তো সেক্ষেত্রে এখানে যেহেতু 0 থেকেই শুরু হয়েছে, তাহলে সেই ভগ্ন রেখাটা এক্ষেত্রে দেওয়ার দরকার নেই, অর্থাৎ ভগ্ন রেখাটি লাগবে না। এখন 50-এর কম আর এখানে ক্রমযৌগিক পরিসংখ্যাটা হচ্ছে 10, তাহলে 50-এর কম মানে 50 আর ওয়াই অক্ষটা কত যাবে 10, তাহলে 50, এই যে এইটা 50 আর এখানে 10, তাহলে এইখানটায় আমি লিখে নেব যেটা হলো 50,10। বেশ, এই পয়েন্টটা হলো 50,10। ঠিক তার পরেরটাই হবে 100-র কম, অর্থাৎ 100 আর এদিকে হবে 26, তাহলে 100 বরাবর আমি কত ঘর উঠবো বন্ধু, 26। এই যে এটা 20, তারপরে 20, প্রত্যেকটা ঘর 2 করে, তাহলে হচ্ছে 22, 24, 26, এখানটা হচ্ছে 100,26। এখন বন্ধু তোমরা বলতে পারো যে এইখানটা 2 করে করে কেন গুনলাম, এই যে এইখানে দেখো প্রত্যেকটা ঘর 2 করে নিয়েছি, তবেই এখানে গিয়ে 10 হয়েছে, এখানে 0, 2, 4, 6, 8, 10, তার মানে প্রত্যেকটা ঘর 2 ঘর করে নিয়েছি। তাহলে এখানে 100 বরাবর এইখানে এই যে 20, 20-র পর 22, 24, তারপরে 26, এই যে সেই জন্য এখানটা হয়ে গেল 100,26। তাহলে ঠিক তার পরেরটা হবে 150 আর এই দিকটা হবে 54, তাহলে এইখানটা হচ্ছে 150, ওয়াই অক্ষ বরাবর আমাকে কত উঠতে হবে, 54। বেশ, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাকে কতই উঠতে হবে, 54-তে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়াই অক্ষ বরাবর, এই যে এইটা হচ্ছে 50, এখানে 150 বরাবর আমি স্কেলটাকে রাখতে পারি আমার যাতে সুবিধা হয় সেক্ষেত্রে, তাহলে 150 বরাবর যদি উঠি এখানটা, আর 50টা শুধু 50টা হচ্ছে এই জায়গাটায়, তাহলে 50টা হলো এই বরাবর যদি স্কেলটাকে রাখি, তাহলে এটা হলো 50 আর এই দিকটা হচ্ছে 150, তাহলে 50 তো নয়, আমাকে 54, তার মানে এখান থেকে আরও 2 ঘর উঠতে হবে 52, তারপর এটা হচ্ছে 54, তাহলে এই জায়গাটা হলো কত বন্ধু, না এই জায়গাটা হলো 150, কমা দিয়ে 54। বেশ, তারপরেরটা কথা হবে বন্ধু 200,76। বেশ, তাহলে 200 বরাবর উঠতে হবে আমাকে, তাহলে 200 বরাবর উঠতে হবে, তাহলে 200-তে আমি স্কেলটা রাখবো, আর এইখানে এই যে 70, এই যে 200 বরাবর আমি উঠে যাচ্ছি, তাহলে এইখানটায় হলো 70, এই যে এই বরাবর যদি আমি দেখি এটা হচ্ছে 70, এই যে 70, তাহলে 70 আমাকে কত আনতে হবে এখানে, 76, তাহলে 70-এর পর 3 ঘর উঠে যাব, 72, 74, 76, তাহলে এখানটা হলো 200,76। তারপরেরটা কথা হবে বন্ধু, তারপরেরটা হবে এই যে 250 আর এদিকে হবে 94, তাহলে 250 বরাবর উঠবো 94, মানে এই যে এই লাইন বরাবর উঠবো। যদি আমি সেরকমভাবে বুঝতে না পারি, আমি স্কেলটাকে রাখবো, তাহলে স্কেলটাকে যদি রাখি সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই লাইনটা হচ্ছে 250, তাহলে 250 বরাবর এই ঘরটা, এই যে এই ঘরটা হলো 80, তাহলে 80, 82, 84, 86, 88, 90, 92, 94, তাহলে এই ঘরটা হলো 94, কত না 250, কমা দিয়ে 94, তাহলে এই ঘরটা হলো 250, কমা দিয়ে 94। তারপরটা বলছে 300, 300 আর 100, তাহলে 300 বরাবর ওই ডিপ লাইনটা পর্যন্ত উঠে যাব, এই যে ডিপ লাইনটা আমি দেখতে পাচ্ছি কত 100, তাহলে 300 বরাবর আমি উঠে যাব, 300 বরাবর সোজা গেলে এই পয়েন্টটা হচ্ছে 300, কমা দিয়ে 100। বেশ, তাহলে এরপরে পরপর দুটি বিন্দুকে আমি স্কেলের সাহায্যে যোগ করে নেব, তাহলে এই দুটো বিন্দুকে প্রথমে আমি যোগ করে নিচ্ছি, তাহলে এই দুটো বিন্দুকে যোগ করে নিলাম, তারপরের বিন্দু দুটিকে আমি যোগ করে নিচ্ছি, এইভাবে যোগ করে নিলাম, এরপরে তারপর দুটো বিন্দুকে আমি যোগ করে নেব স্কেলের সাহায্যে, পরপর দুটি বিন্দুকে এবার আমরা যোগ করে নেব, যেভাবে বসিয়েছিলাম ঠিক সেই রকমভাবে পরপর দুটি বিন্দুকে আমরা যোগ করে নিচ্ছি, শেষ দুটি বিন্দুকে এভাবে আমরা যোগ করে নেব। তাহলে এটা আমরা কি পেলাম, না এটা আমরা পেলাম যে ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচকের ওজাইব অঙ্কন। ঠিক আছে, তা এভাবে আমরা ওজাইবটা কিন্তু অঙ্কন করে নিতে পারবো। তো বন্ধু এইটা অঙ্কন করার পর আমাকে খাতায় লিখে নিতে হবে যে ছক কাগজে ওজাইব অঙ্কনের জন্য ওজাইব অঙ্কনের জন্য
কি করলাম না, প্রথমে আমরা 50,10, 50,10, তারপরে আমরা 100,26, তারপরে আমরা কি করেছি 150,54, 150,54, তারপরে আমরা কত বসিয়েছি বন্ধু 200, হচ্ছে 76, তারপরে হচ্ছে 200,76, তারপরে হচ্ছে 250,94, তারপরে হচ্ছে 300,100। বিন্দুগুলিকে ছক কাগজে স্থাপন করে যুক্ত করলাম। বিন্দুগুলিকে ছক কাগজে স্থাপন করে যুক্ত করলাম। এটা লিখে নিতে পারলে খুব ভালো হয়। ঠিক আছে, তো এই ছিল একের দাগের প্রশ্নটির পুরো উত্তর। এই রকম ধরনের তোমরা যদি করতে পারো পুরো 5-এ 5ই তোমরা, সরি 4-এ 4ই তোমরা পেয়ে যাবে। তো বন্ধু এবার আমরা দেখব 2-এর দাগের প্রশ্নটির উত্তর কিভাবে করতে হয়। 2-এর দাগের প্রশ্নটি বলছে এখানে বন্ধু যে নিবেদিতাদের ক্লাসের 35 জন শিক্ষার্থীর ওজনের তথ্য হলো। ওজন দেওয়া আছে কিগ্রাতে আর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। ওজন কিগ্রাতে কীরকম দেওয়া আছে, 38-এর কম এমন শিক্ষার্থীর সংখ্যা 0, 40-এর কম এমন শিক্ষার্থীর সংখ্যা 4, 42-এর কম এমন শিক্ষার্থীর সংখ্যা 6, 44-এর কম 9, 46-এর কম হচ্ছে 12, 48-এর কম হচ্ছে 28, 50-এর কম হচ্ছে 32 আর 52-র কম দেওয়া আছে 35। এখন বন্ধু প্রথম অঙ্কটার সঙ্গে এই অঙ্কটির একটু তফাৎ আছে। কীরকম না, প্রথম অঙ্কটিতে এখানে পরিসংখ্যা দেওয়া ছিল, দ্বিতীয় অঙ্কটিতে আমাকে দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এবং প্রথম অঙ্কটিতে এরকম রেঞ্জ দেওয়া ছিল যে 0 থেকে 50, কিন্তু এখানের ক্ষেত্রে দেওয়া আছে 38-এর কম, মানে যেটা আমাকে তৈরি করতে হচ্ছিল এক্ষেত্রে আমাকে দেওয়াই আছে। আর ক্রমযৌগিক পরিসংখ্যাটাও তাই আমাদেরকে বার করতে হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে। এখন বন্ধু এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এই যে পরিসংখ্যাগুলো দেওয়া আছে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা আমরা বুঝবো কীভাবে। বোঝার দুটি উপায় আছে। এক হচ্ছে এরকম কম কম দেওয়া থাকলে তার মানে বুঝতে হবে যে এটি যেটি দেওয়া আছে সেটা ক্রমযৌগিক পরিসংখ্যা। আরেকটি যেটা লক্ষণীয় বিষয় যে 0, 4, 6, 9, 12, 28, 32, 35 মানে পরপর বেড়ে গেছে, এরকম নয় যে 10 তারপরে 16 তারপরে 28 তারপরে 22, এই যে 28-এর পর 22 মানে কমে গেছে, 22-এর পর 18 আবার কমে গেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা জায়গাতেও কিন্তু কমেনি, পরপর বেড়ে গেছে। তাহলে আমাকে বুঝতে হবে এটা দেওয়া আছে কি ক্রমযৌগিক পরিসংখ্যা। দেখো বন্ধু এখানে যদি একটু খেয়াল করি যে 38-এর কম ওজন এমন শিক্ষার্থীর সংখ্যা নেই, 40-এর কম ওজন এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 4 জন, 42-এর কম ওজন এমন শিক্ষার্থীর সংখ্যা 6 জন। তাহলে 42-এর কম মানে 40-এরও কম, তার মানে এইটা 6-এর মধ্যে এই 4টাও ঢুকে আছে। একই রকমভাবে 44-এর কম মানে 42-এর কম তো বটেই, তার মানে এই 9-এর মধ্যে এই 6টাও ঢুকে রয়েছে। ঠিক আছে, তাহলে ওই ক্ষুদ্রতর সূচক ওজাইব অঙ্কন করতে গেলে যে দুটি লাগে এরকম রেঞ্জটাকে আমাকে এরকম কম কম আকারে লিখতে হয়, সেটি তো দেওয়াই আছে, এবং ক্রমযৌগিক পরিসংখ্যা লাগে সেটাও এখানে দেওয়া আছে। তাহলে আমরা সহজেই কি করতে পারবো, ওজাইবটা অঙ্কন করতে পারবো। তো চলো বন্ধু দেখে নিই কীভাবে ওজাইবটা অঙ্কন করব। বন্ধু এখানে ওজাইব অঙ্কন করার জন্য ঠিক আগের মতন করে খাতার গ্রাফ পেপারের ধার বরাবর আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটাকে টেনে নেব। প্রথমে আমরা এইভাবে ওয়াই অক্ষটাকে টেনে নিলাম এবং এই দিক বরাবর নিচে বরাবর আমরা এক্স অক্ষটাকে টেনে নিচ্ছি। খাতার একটি ধার বরাবর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটাকে আমরা টেনে নিলাম। এখানে পেন দিয়ে অঙ্কন করছি যাতে করে তোমাদের এই ভিডিওটিতে দেখতে সুবিধা হয়। তোমরা কিন্তু পরীক্ষার সময়ে অবশ্যই করে পেন্সিল ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে এই দিকটা হলো ওয়াই অক্ষ এবং এই নিচের দিকটার নাম দিলাম এক্স অক্ষ, এবং এই যেখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ছেদ করেছে সেটা হলো কেন্দ্রবিন্দু। বেশ, এখন আমরা দেখতে পাচ্ছি যে ওজনটা শুরু হয়েছে 38-এর কম, 40-এর কম, 38-এর কম, 40-এর কম, 42-এর কম। তার মানে বন্ধু 38-এর কমটাকে আমি এরকমভাবে ভাবতে পারি যে 36 থেকে 38, তারপরেরটা 38 থেকে 40-এর কম মানে 38 থেকে 40, 42-এর কম মানে 40 থেকে 42, এরকম ধরনের। তার মানে আমি প্রত্যেক এখানে 5, এটা 1 2 3 4 5, এখানটা হচ্ছে 10, এখানটায় আবার 5 ঘর যদি যাই এইটা 5 ঘর, তারপরে আবার এটা 5 ঘর। তাহলে বন্ধু আমি প্রথমটায় এরকম 38 থেকে শুরু করলাম, 38 থেকে শুরু করলাম, পরের 5 ঘরটাকে আমি লিখলাম 40, তারপরে যেটা আছে সেটাকে লিখছি 42, তারপরেরটাকে লিখছি 44, মানে প্রত্যেক 5 ঘরকে আমি 2 করে নিচ্ছি। তারপরেরটা নিশ্চয়ই হবে 46, কত অবধি আছে বন্ধু এরকম করে 52 অবধি। 46-এর পর এটা হচ্ছে 48, 48-এর পর হচ্ছে বন্ধু এই 5 ঘরটা হচ্ছে 50, তারপরেরটা হচ্ছে বন্ধু 52। তাহলে এক্স অক্ষ বরাবর আমি কি করলাম, এই যে রেঞ্জগুলো দেওয়া আছে সেগুলোকে আমি লিখে নিলাম।
আর ওয়াই অক্ষ বরাবর হায়েস্ট কত অবধি যাবে 35। তাহলে 35 মানে এখানে ধরো 1 2 3 4 5, এই যে 5, এটা 10 15 20, তারপরে হচ্ছে বন্ধু 25 30 35। তাহলে যেহেতু এখানে 1 করে নিলেই মিটে যাচ্ছে তাহলে আমি 1 করেই নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হলো 5, তারপরেরটা হচ্ছে কত বন্ধু 10, তারপরে 15, তারপরে 20 25, তারপরে হলো 30, তারপরেরটা হলো 35। 35 হায়েস্ট আছে। তাহলে এক্স অক্ষ বরাবর কী নিলাম বন্ধু? ওজন। সেটা কিসে আছে? কিগ্রাতে। তাহলে আমরা লিখে নিচ্ছি এক্স অক্ষ বরাবর আমরা নিচের দিকে নিয়েছি ওজন, সেটি আছে কিগ্রাতে। তাহলে এবার এইভাবে আমরা অ্যারো দিয়ে এই দিকটা বুঝিয়ে দিলাম কি এটা হচ্ছে ওজন। আর ওয়াই অক্ষ বরাবর শিক্ষার্থীর সংখ্যা আছে, সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যায়। এভাবে খাতাটা ঘুরিয়ে তুমি লিখতে পারো, এভাবেও লিখতে পারো। তাহলে এটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, সেটা কিসে আছে বন্ধু? না ক্রমযৌগিক পরিসংখ্যাতে। ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। বেশ, তাহলে এই বরাবর হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, যেটা কিনা দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যাতে। বেশ, এখন আমরা প্রথমে কি করব বন্ধু? না প্রথমে একটা জিনিস আগের অঙ্কটিতে আমি বলেছিলাম যে এইটা কিন্তু 38-এর কম মানে 36 থেকে 38, 40-এর কম মানে 38 থেকে 40। তাহলে এটা কোথা থেকে শুরু হয়নি? 0 থেকে শুরু হয়নি। আগেরটা যেমন 0 থেকে 50 ছিল, আগের অঙ্কটি অর্থাৎ একের অঙ্কটি 0 থেকে শুরু হয়েছিল, সেই জন্য এখানে কোনো ব্রেকিং লাইন অর্থাৎ ভগ্নরেখা ছিল না। কিন্তু যেহেতু এটা 0 থেকে স্টার্ট হয়নি, তাহলে এরকম প্রথমে আমাকে একটি ভগ্নরেখার চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেশ, এরপরেতে আমরা যদি দেখি 38-এর কম সেটা কোথায়? 0। তার মানে 38-এর কম মানে 38, সেটা হচ্ছে 0। তাহলে এখানটায় আমরা লিখে দিলাম বন্ধু 38,0। 0 মানে এর ওপরেই হবে, ওয়াই বরাবর উঠবে না। তারপর একটা হচ্ছে 40-এর কম মানে 40 বরাবর আমাকে কত দেওয়া আছে? 40-এর কমটা হচ্ছে 4। তাহলে 1 2 3 4। তাহলে বন্ধু এইটা কত হলো? 40, দিয়ে 4। এই যে বন্ধু আমি যদি দেখে নিই বইয়েতে, এই যে 40-এর কমটা আছে 4, 42-এর কমটা কত আছে বন্ধু? 6। তাহলে 42-এর কম অর্থাৎ 42 বরাবর উঠে যাব, সেটা ক ঘর উঠবো? 6 ঘর। 1 2 3 4 5 6। তাহলে এইখানটা হচ্ছে 42,6। ঠিক তারপরেরটা কী হবে বন্ধু? 44,9। এই 44 বরাবর 9 ঘর উঠবো। 44 বরাবর এটা হচ্ছে 10, তার মানে এটা হলো 9। তুমি গুনে গুনে উঠে যাবে, এখানটা হচ্ছে 44,9। তারপরে হচ্ছে 46-এর ঘরে দেওয়া আছে 12। এখানে যদি আমরা দেখি এই যে 46-এর ঘরে কত দেওয়া আছে বন্ধু? 12। তার মানে আমরা কত লিখব? 46-এর ঘর বরাবর উঠে যাব, উঠে গিয়ে এই যে এইটা হচ্ছে 10, তারপরে 11 12। তাহলে এটা হলো 46,12। ঠিক তারপরেরটা হবে 48 28। 48 বরাবর উঠে যাব, এটা হলো 20 21 22 23 24 25 26 27 28। এটা হলো 48, দিয়ে 28। তারপরে একটা কথা হবে বন্ধু 50-এর কমে আছে 32। তাহলে 50 বরাবর আমরা উঠে যাব, ওই যে আমি আগেই বলেছিলাম যদি বুঝতে না পারি তাহলে স্কেলটা রেখে দেবো। 50-এর বরাবর উঠে গেলে এই যে এই ঘরটা হচ্ছে 30, তারপরে 31 32। তার মানে এই ঘরটা হলো 50, দিয়ে 32। তাহলে এই ঘরটায় আমরা লিখে দিতে পারছি 50, দিয়ে 32। তারপরে 52-র কম হচ্ছে 35। 52 বরাবর উঠে যাব, এইটা হচ্ছে 30 31 32 33 34 35। তাহলে এই ঘরটা হলো 52, দিয়ে 35। সব কটা আমাকে এইভাবে বিন্দুগুলো প্রথমে বসিয়ে নিতে হবে। তারপর পরপর দুটি বিন্দুকে আমাকে স্কেলের সাহায্যে যোগ করতে হবে। তাহলে প্রথমে এই দুটি বিন্দুকে আমি স্কেলের সাহায্যে যোগ করে নিচ্ছি, তারপরে পরের দুটোকে যোগ করব, তারপরে পরের দুটোকে যোগ করলাম। আমাকে খেয়াল রাখতে হবে যাতে লাইনগুলো মেকে না যায়। তারপরে পরের দুটোকে যোগ করছি, তারপরে পরের দুটোকে যোগ করব আবার, তারপরে পরবর্তী দুটোকে যোগ করব, এই যে যোগ করে দিলাম। তারপরে পরবর্তী দুটোকে যোগ করব, এই দুটো বিন্দুকে যোগ করব, তারপরে শেষ দুটো বিন্দুকে যোগ করব। এইভাবে যোগ করে নিতে হবে। তাহলে এটা হলো ক্ষুদ্রতর সূচক ওজাইব অঙ্কন করলাম, যেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক। তাহলে আমি এখানে লিখে নেব যে ক্ষুদ্রতর সূচক কি অঙ্কন করলাম? ওজাইব। এভাবে লিখে দিলে ভালো হয়, এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ওজাইব। বেশ, এখন আরেকটা জিনিস আমাকে লিখে নিতে হবে যে এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে কত করে নিয়েছি, আর ওয়াই অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে কত করে নিয়েছি, ঠিক আছে। বেশ,
তাহলে বন্ধু খাতায় আমরা লিখে নেব যে এক্স অক্ষ বরাবর বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের পাঁচটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কত একক বন্ধু? 2 একক। এই যে বন্ধু দেখো এখানে 38 থেকে 40 মানে 5টা ঘর, 1 2 3 4 5, তাহলে 38 থেকে 40 মানে কত নিয়েছি? 2। তেমনি একই রকমভাবে এই যে 40 থেকে 42 ঘর কিন্তু আছে 5টা, মানে 5টি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 2 একক। তো আমরা এখানে এরকমভাবেও তোমরা লিখতে পারো, আরও যদি একটু সহজ করে লিখতে পারো যে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান হচ্ছে 2 একক, এটাও তোমরা লিখতে পারো। ঠিক একই রকমভাবে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 একক। কারণ আমরা ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 5, 5কে 5 আকারে নিয়েছি, তেমনি 6 7 8 9 10, প্রতি 5 ঘরকে 5 করে নিয়েছি, তার মানে এক একটা ঘর সমান হচ্ছে 1 একক করে। এটা যেমন লিখে নিতে হবে, তার সঙ্গে আমরা কি করব, এই যে বিন্দুগুলি বসিয়েছি, এই যে ছক কাগজে 38,0 40,4 42,6 এগুলি ছক কাগজে স্থাপন করে ওজাই ক্ষুদ্রতম সূচকের ওজাই অঙ্কন করে পেলাম। এটাও কিন্তু তোমাদের এখানে লিখে নিতে হবে। বেশ, তো বন্ধু আমরা লিখে নিচ্ছি ছক কাগজে 38,0 কমা দিয়ে 40,4 কমা দিয়ে 42,6 কমা দিয়ে 44,9 কমা দিয়ে 46 কমা দিয়ে 12, তারপরেতে হচ্ছে বন্ধু কত না, তারপরে হচ্ছে 48,28, তারপরে বিন্দুটা কত আছে বন্ধু? তারপরে বিন্দুটা হচ্ছে 50,32, 52,35, 50,32 কমা দিয়ে 52,35 বিন্দুগুলিকে স্থাপন করে যুক্ত করে ওজাইবটা কি ধরনের না, ক্ষুদ্রতম সূচক অঙ্কন করা হলো। বেশ, এটা হলো ওজাইব অঙ্কনটা। এর সঙ্গেই অঙ্কটাতে বলছে বন্ধু, যদি অঙ্কটার দিকে আমরা যাই তো দেখতে পাবো অঙ্কটিতে বলছে যে ওজাইব অঙ্কন করি এবং লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করি। তো লেখচিত্র থেকেই আমাদেরকে কি নির্ণয় করতে হবে বন্ধু? মধ্যমা নির্ণয় করতে হবে। তো মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি আবার দেখি, এখানে ক্রমযৌগিক পরিসংখ্যাটার শেষ কত আছে? 35, অর্থাৎ পরিসংখ্যার মোট যোগফল হচ্ছে 35, তাহলে এনটা হচ্ছে 35। তাহলে এনটা যেই 35 হলো বন্ধু, তাহলে আমাকে n/2 বার করতে হবে। n সমান হচ্ছে 35, তাহলে n/2 হবে 35/2। 35/2 মানে হচ্ছে 17.5। আমরা যদি ভাগ করি তাহলে দেখব 17.5। বেশ, তাহলে 17.5 বরাবর মানে ওয়াই অক্ষের 17.5টা আমরা খুঁজবো প্রথমে। তাহলে ওয়াই অক্ষ বরাবর 17.5টায় খুঁজবো। এই যে 15, তারপরে 16, তারপরে 17, 17-র পরেরটা 18, তার মানে ঠিক 17 আর 18-র মাঝখানে হচ্ছে 17.5। তাহলে 17.5 বরাবর আমি এই যে ওজাইবটা অঙ্কন করেছি তার উপর একটা লম্ব অঙ্কন করব। তার উপরে একটা এরকমভাবে লম্ব অঙ্কন করলাম। এই লম্বটা এক্স অক্ষকে যেখানে লম্ব হিসাবে টাচ করবে, এই যে এই লাইনটা থেকে, এই বিন্দুটা থেকে এক্স অক্ষের ওপরে এবারে আমরা একটা লম্ব অঙ্কন করে নেব। এক্স অক্ষের ওপরে এবার আমরা একটা লম্ব অঙ্কন করে নিলাম। এই যে এইখানটায় টাচ করলো, এই যে মানটা সেটাকে যদি আমরা এম বলি, এম এর মানটা হলো মধ্যমা। এখন এম এর মানটা আমাকে বার করতে হবে। এম এর মানটা বার করার জন্য বন্ধু দেখো, এখানটা হচ্ছে 46 আর এখানটা হচ্ছে 48। এখন 46 থেকে 48 5টা ঘর আছে, 5টা ঘর সমান হচ্ছে 2 একক। তাহলে আমরা প্রথমে বার করে নেব যে কি বার করব বন্ধু না, আমরা প্রথমে বার করে নেব যে এই যে এখানে 5 ঘর সমান 2 একক প্রথমেই বলেছি, তাহলে এখানে আমরা লিখে নেব 5 ঘর সমান হচ্ছে 2 একক। ঠিক, তাহলে 1 ঘর সমান কত হবে বন্ধু? 2/5 একক। তাহলে 2
2/5 মানে হচ্ছে 2কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে দশমিক দেবো, প্রথমে যাচ্ছে না যেহেতু, তাহলে 0 খেলো, 4 5 20, তাহলে 0.4 করে এক একটা ঘর হলো। তাহলে কত করে হলো বন্ধু? 0.4 করে। তাহলে এখানটা দেখো 46, তারপরে হচ্ছে 46.4। বন্ধু এইখানটা কিন্তু খুব ভালোভাবে একটু খেয়াল করতে হবে, এইটা হচ্ছে 46, এক একটা ঘর 0.4 করে, তাহলে এখানটা হচ্ছে 46.4, তারপরের ঘরটাই কিন্তু হয়ে যেত 46.8, কিন্তু তার আগে মধ্যমাটা আছে। তাহলে 46.8 মানে এটা নিতে পারি 46.7, কিন্তু আমাদের উত্তরটা এখানে দেওয়া আছে বন্ধু, মধ্যমাটা দেওয়া আছে 46.69, এত প্রায়। ঠিক আছে, তাহলে তোমরা খাতায় লিখে নেবে যে নির্ণেয় মধ্যমা সমান হচ্ছে 46 দেখো বন্ধু 46.4, তারপরে 46.8 হওয়ার কথা, ঠিক তার মাঝে আর যদি আমরা ধরি তাহলে 46.7 হওয়ার কথা, কিন্তু মাঝের থেকে ঠিক একটুখানি আগে আমরা যদি 46.7 প্রায় লিখে দিই তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু উত্তরটা আমরা যদি মনে রাখতে পারি খুব ভালো হয়। 46.69 প্রায় মানে হচ্ছে 46.7 যদি কেউ লিখে ফেলে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু 46.69 এত নিখুঁতভাবে তো এখানটায় বার করা সম্ভব নয়। তো কেউ যদি 46.70 লিখে ফেলে, কারণ 46 দশমিক, এটা 46.4, তারপরেরটাই হবে 46.8, তাহলে 46.8-এর আগে 46.7 হবে। তো কেউ যদি 46.7ও এখানে লিখে ফেলে তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। বেশ, এটা গেল মধ্যমা নির্ণয় ওজাইব থেকে। বন্ধু এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে যেহেতু এই বরাবর যে এককটা সেটা হচ্ছে কিগ্রাতে, তাহলে আগে লিখে দেবো এককটা কিগ্রা, দিয়ে লিখব প্রায়। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যান্সারটা ওজাইব থেকে মধ্যমা নির্ণয়। এর সঙ্গে আরও বলেছে আমাদেরকে এই যে বন্ধু, যে সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে যাচাই করি। তাহলে এইটাতেও একটা পদ্ধতিতে গেল যে ওজাইব থেকে কিভাবে মধ্যমা নির্ণয় করা যায়। এখান থেকেই আমাকে বলছে সূত্রের সাহায্যে আমাকে কি করতে হবে না, ওজাইব মধ্যমা নির্ণয় করে যাচাই করতে হবে যে উত্তরটা একই এলো কিনা। বেশ, তাহলে সূত্রের সাহায্যে আমাকে যদি নির্ণয় করতে হয় তাহলে তার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা ছক করতে হবে। এরকম ধরনের আমাকে 8টা ঘর কেটে নিতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। যেহেতু এই যে এখানে কটা ঘর আছে দেখে নি বন্ধু, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর, সেই জন্য নিচে নিচে আমাকে 9টা ঘর কেটে নিতে হবে। আর বন্ধু এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে লিখতে হবে শ্রেণী সীমানা, তারপরে লিখতে হবে পরিসংখ্যা, তারপরে লিখতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। যেটা দেওয়া আছে এখানে নিচে এই যে শিক্ষার্থীর সংখ্যা সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, আর শ্রেণী সীমা যেমন দেওয়া আছে 38-এর কম, তাহলে এটাকে লিখব 36 থেকে 38, তারপরটা তাহলে 40-এর কম মানে লিখব 38 থেকে 40, তারপরটা হবে 40 থেকে 42, তারপরটা হবে বন্ধু 42 থেকে 44, তারপরেরটা হবে 44 থেকে 46, তারপরেরটা হবে বন্ধু 46 থেকে 48, তারপরেরটা 48 থেকে 50, তারপরেরটা হবে 50 থেকে 52। এটা গেল শ্রেণী সীমানাটা, যেহেতু 52-র কম আছে তাহলে 50 থেকে 52। এরপরে ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত দেওয়া আছে বন্ধু, 0, তারপরেরটায় দেওয়া আছে 4, তারপরেরটায় দেওয়া আছে 6, তারপরেরটায় 9, তারপরেরটায় দেওয়া আছে বন্ধু 12, তারপরে 28, তারপরে 32, তারপরে 35। এখন এই ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমাকে পরিসংখ্যা বার করতে হবে, তাহলে প্রথমেরটা বসে যাবে এখানে। তারপরে যেহেতু 4 আছে তাহলে 4টা মানে এইটা থেকে আগেরটা বিয়োগ হবে, তার মানে 4 - 0 মানে 4। এবার 6টা এখানে বসবে, 6এরটার থেকে আগেরটাই বিয়োগ হবে, তাহলে 6 - 4 মানে 2। তারপরেরটা 9টা বসবে, 9 - 6 মানে হচ্ছে 3। তারপরেরটায় বসবে বন্ধু 12, এই ঘরেরটায় বসলো মাইনাস আগেরটা, 12 - 9 মানে আবার 3। তারপরে 28 থেকে 12 বাদ যাবে, তাহলে 28 - 12 মানে হচ্ছে 16। তারপরেরটায় বসবে বন্ধু 32 - 28 মানে হচ্ছে 2 আর 2 4। তারপরেরটায় বসবে বন্ধু 35 মাইনাস তার আগেরটা 32 মানে হচ্ছে 3। এরপর আমরা এই পাশে যেগুলো বেরোলো সেগুলোকে যোগ করে দেখে নেব 35 আসছে কিনা। 4 আর 3 7, 16 আর 7 হচ্ছে 23, 23 আর 3 26, 26 আর 3 হচ্ছে 29, 29 আর 3 হচ্ছে 31, 31 আর 4 35, তার মানে ঠিক আছে। বেশ, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা বার করার নিয়ম, সেই ঘরটা বসাতে হবে মাইনাস আগের ঘরটা। তো এই যে পাশেরগুলো পেলাম, এই যে 4 2, এই যে 0টাকেও নিতে হবে, 0 4 2 3, 3 16 4 আর হচ্ছে 3।
এইগুলো হচ্ছে পরিসংখ্যা। এখন বন্ধু আমরা দেখতে পেয়েছি যে এনের মানটা ছিল কত, 35, তাহলে n/2 এটা দাঁড়িয়েছিল 17.5, মানে 35/2 মানে হচ্ছে 17.5। আমাকে দেখতে হবে যে ক্রমযৌগিক পরিসংখ্যার কোন ঘরেতে 17.5 আছে। এখানে 12 অবধি ছিল, তাহলে 12-র পর থেকে 28 অবধি এই ঘরে আছে, তার মানে 17.5টা হচ্ছে এই ঘরেতে আছে। তার মানে এই ঘরটা হলো ওই যে শ্রেণী সীমানা যেটা, সেইটা হচ্ছে এই ঘরটা। তাহলে এই ঘরটা অর্থাৎ 16টা হলো এফ, 16টা হলো এফ সেই ঘরের পরিসংখ্যা। আর তার আগের ঘরের ক্রমযৌগিক পরিসংখ্যাটা হলো সিএফ, তার আগের ঘরের ক্রমযৌগিক পরিসংখ্যাটা হলো সিএফ। তাহলে এখানে এলটা আমরা লিখতে পারি যে যে শ্রেণী সীমানাটা পাচ্ছি, শ্রেণী সীমানাটা যে ঘরটাতে পেলাম তার নিম্ন শ্রেণী সীমানাটা, তার মানে এলটা হলো 46, কমা দিয়ে এফটা হলো কত বন্ধু, 16। এই যে এফ পেলাম 16, আর সিএফটা কত পেলাম বন্ধু, 12। সিএফটা হচ্ছে যে ঘরটায় পরিসংখ্যা পেয়েছি তার আগের ঘরের ক্রমযৌগিক পরিসংখ্যাটাই হচ্ছে সিএফ। বেশ, আর কি লাগবে আমার এখানে, এইচটা হচ্ছে কত, এই যে 46 থেকে 48 ক ঘর, 2 ঘর, তাহলে এইচটা পেলাম 2। এখন আমরা সূত্রটা জানি যে অতএব নির্ণেয় মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ, এটা ইন্টু এইচ, এটা হচ্ছে মধ্যমা নির্ণয়ের সূত্র। বেশ, তাহলে এক্ষেত্রে আমরা পরপর মানগুলি বসাবো। এলটা হচ্ছে এই যে 46 প্লাস n/2 হচ্ছে 17.5 মাইনাস সিএফটা পেয়েছি 12, মাইনাস 12 বাই, আচ্ছা মাইনাস 12 হলো বাই এফটা মানে ওই ঘরের ফ্রিকোয়েন্সি মানে পরিসংখ্যা সেটা হলো 16 ইন্টু এইচ মানে হচ্ছে ইন্টু 2, এখানে 8 দুগুণে 16 কেটে গেল। তাহলে এটা হলো বন্ধু কত না 46 যোগ 17.5 মাইনাস 12, 17 আর 5-এ 12, তাহলে ওপরটা হলো 5.5 বাই 8। 5.5কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি বন্ধু, তাহলে এই জায়গাটায় পাবো 0.69। যদি আমরা ভাগটা করি এখানটায় পাবো 0.69, তার মানে যোগ করে আমরা পাচ্ছি দেখছি 46.69, যেটা আমরা আগের উত্তর, এটাতেও প্রায় মানে দশমিকের পর 2 ঘর নিলে এই মানটা আমরা পাবো। তাহলে 46.69 এটা হলো অ্যান্সার, তার মানে আগের উত্তরের সঙ্গে মিলে গেল। তাহলে যাচাই করতে বলছিল মানে আগের যে মধ্যমা নির্ণয়টা করেছিলাম ওজাইব থেকে সেটার সঙ্গে এটার মিল আছে কিনা এটা যাচাই করতে বলছে। তো আমরা দেখতে পেলাম যে মিলে গেল। তাহলে এটা ছিল 2-এর দাগের প্রশ্নটির উত্তর। নেক্সট ভিডিওতে আমরা 3-এর দাগ এবং 4-এর দাগের প্রশ্নটির উত্তর, অর্থাৎ 3-এর দাগ এবং 4-এর দাগে কীভাবে ওজাইব অঙ্কন করতে হবে সেটি আমরা দেখব। বন্ধু আবার তোমাদের সামনে হাজির হব নতুন অনেক ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।